আছি আমি মোহাম্মদ ইফতেখার আলম। এখন আমরা যে সাবজেক্টটা শুরু করতে যাচ্ছি এটি অনার্স থার্ড ইয়ারের লিনিয়ার প্রোগ্রামিং। আপনার পিছনে দেখতে পাচ্ছেন লেখা আছে লিনিয়ার প্রোগ্রামিং। লিনিয়ার প্রোগ্রামিং এ আমরা কোন কোন অধ্যায় আছে একটু দেখে নিই। 1 নম্বর convex sets and related theorems. 2 number formulation of LPP linear programming problem. 3 number graphical solution of linear programming problem. 4 number basic feasible solution of linear programming problem. 5 number simplex method. 6 number big method. 7 number two-phase method. 8 number duality. 9 number transportation problem. 10 number assignment problem. এই 10টা অধ্যায়ের সমন্বয়ে আমাদের অনার্স থার্ড ইয়ারের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সাবজেক্টটা গঠন করা হলো। আমরা আজকে গ্রাফিক্যাল সলিউশন অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা ইনশাল্লাহ শেষ করব। চ্যাপ্টারের নাম হচ্ছে গ্রাফিক্যাল সলিউশন অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। আসার কথা ছিল না? আপনি কি থার্ড ইয়ারের? তাহলে আমরা গ্রাফিক্যাল সলিউশন শুরু করব। চ্যাপ্টারের নাম হচ্ছে গ্রাফিক্যাল সলিউশন। চ্যাপ্টারের নাম হচ্ছে গ্রাফিক্যাল সলিউশন অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, সংক্ষেপে এলপিপি বলা হয়। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা কিরকম একটু আমরা দেখে নিই। একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের 4টা অংশ থাকে। কয়টা অংশ থাকে? 4টা। 1 নম্বর হচ্ছে অবজেক্টিভ ফাংশন, বাংলায় বলা হয় উদ্দেশ্য অপেক্ষক। 2 নম্বর হচ্ছে সাবজেক্ট টু দ্য কনস্ট্রেন্টস বা সাবজেক্ট টু দ্য কন্ডিশনস, শর্তাবলী। 3 নম্বর হচ্ছে রেস্ট্রিকশন, সীমাবদ্ধতা। 4 নম্বর হচ্ছে ডিসিশন ভেরিয়েবলস, উদ্দেশ্যমূলক চলক। তাহলে একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের কয়টা অংশ থাকে? 4টা অংশ থাকে। প্রথমটাকে বলা হয়
অবজেক্টিভ ফাংশন, তাকে আমরা z দ্বারা ডিনোট করি, সেটা ম্যাক্সিমাইজও হতে পারে অথবা মিনিমাইজও হতে পারে, ইকুয়াল টু c1 x1 plus c2 x2 plus up to plus cn xn। এখানে c1 c2 c3 up to cn এরা হচ্ছে রিয়েল নাম্বার এবং এরা তো কনস্ট্যান্টস। Subject to the conditions a11 x1 plus a12 x2 plus up to plus a1n xn, এটা গ্রেটার দেন ইকুয়াল হতে পারে, ইকুয়াল হতে পারে, লেস দেন ইকুয়াল হতে পারে b1। a21 x1 plus a22 x2 plus up to plus a2n xn, এটা গ্রেটার দেন ইকুয়াল হতে পারে, ইকুয়াল হতে পারে, লেস দেন ইকুয়াল হতে পারে b2 আপ টু a m1 x1 plus a m2 x2 plus up to a mn xn, এটা গ্রেটার দেন ইকুয়াল হতে পারে, ইকুয়াল হতে পারে, লেস দেন ইকুয়াল হতে পারে bm। প্রথম এই লাইনটাকে বলা হয় অবজেক্টিভ ফাংশনস, বাংলায় বলা হয় উদ্দেশ্য অপেক্ষক। আমাদের এখানে যে m সংখ্যক লাইন দেখতে পাচ্ছি, একটা দুটা m সংখ্যক, এদেরকে বলা হয় সাবজেক্ট টু দ্য কন্ডিশনস বা সাবজেক্ট টু দ্য কনস্ট্রেন্টস। কনস্ট্রেন্ট শব্দের অর্থ হচ্ছে শর্ত, কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে শর্ত মানে শর্তাবলী। এবার এখানে যেসব চলকগুলো দেখা যায় x1 x2 xn, এই চলকগুলাকে বলা হয় ডিসিশন ভেরিয়েবলস বা উদ্দেশ্যমূলক চলক। তাহলে তিনটা অংশ গেল। চতুর্থ অংশ হচ্ছে রেস্ট্রিকশন বা সীমাবদ্ধতা। তার মানে আপনি এখানে যে চলকগুলো দেখতে পাচ্ছেন x1 x2 আপ টু xn, দে আর অল গ্রেটার দেন ইকুয়াল 0, এটাকে বলা হয় রেস্ট্রিকশন বা সীমাবদ্ধতা। তাহলে একটা আদর্শ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। তাহলে একটা আদর্শ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের কটা অংশ থাকে? চারটা। একটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, দ্বিতীয় নম্বর অংশ হচ্ছে কন্ডিশনস বা কনস্ট্রেন্টস, তৃতীয় নম্বর হচ্ছে যেসব ভেরিয়েবলস গুলো আমরা এখানে ইউজ করি ওই সব ভেরিয়েবলস গুলাকে বলবো আমরা ডিসিশন ভেরিয়েবল বা সিদ্ধান্তমূলক চলক। চতুর্থ নম্বর অংশ হচ্ছে ওই ডিসিশন ভেরিয়েবলস গুলা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল 0, তার মানে রেস্ট্রিকশন। এখন প্রশ্ন করতে পারেন এই প্রোগ্রামিং প্রবলেমটাকে কেন আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বলবো? দেখুন, অবজেক্টিভ ফাংশনে যে চলকগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা পদে ঘাত কত বলুন তো দেখি? 1। আমরা জানি একঘাতি সমীকরণগুলাকে লিনিয়ার ইকুয়েশন বলা হয়। তাহলে একঘাতি ফাংশনটাকে লিনিয়ার ফাংশন বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি অবজেক্টিভ ফাংশন এটা লিনিয়ার ফাংশন এবং তার করসপন্ডিং যেসব কন্ডিশনস গুলো আমরা দেখতে পাচ্ছি ওই কন্ডিশনস গুলাতে বাম পাশে আমরা যে ফাংশন দেখতে পাচ্ছি সেই ফাংশন গুলো কি লিনিয়ার, একঘাতি। এই কারণে এই প্রোগ্রামিং প্রবলেমটাকে বলা হয় লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এবার এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটার এটা একটা জেনারেল লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের তিনটা ফরম্যাট থাকে। কয়টা ফরম্যাট? তিনটা। একটা হচ্ছে জেনারেল ফর্ম, দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, তৃতীয় নাম্বার হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। আবার ক্যানোনিক্যাল ফর্ম দুই প্রকার, ম্যাক্সিমাইজেশনের জন্য এক ধরনের, মিনিমাইজেশনের জন্য অন্য ধরনের। বুঝতে পারছেন? তো আমি একটা চ্যাপ্টারের নাম লিখছি, দেখেন বেসিক ফিজিবল সলিউশন। চ্যাপ্টারের নাম বেসিক ফিজিবল সলিউশন অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ওখানে আমরা
স্ট্যান্ডার্ড ফর্ম, ক্যানোনিক্যাল ফর্ম নিয়ে কথা বলবো, বুঝতে পারছেন? তাহলে এটাকে আপনি ম্যাট্রিক্স ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারবেন, অর্থাৎ একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে আপনি ম্যাট্রিক্সের মাধ্যমেও কি করতে পারবেন, প্রকাশ করতে পারবেন। যেমন দেখুন ভাই, এটাকে এইভাবে লেখা যায় কিনা দেখেন তো, জেড ম্যাক্স অথবা মিন ইকুয়াল টু C1 C2 up to Cn, x1 x2 up to xn। এটা হচ্ছে রো ম্যাট্রিক্স আর এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। দুটা ম্যাট্রিক্স যখন আপনি গুণ করবেন, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সে কয়টা কলাম আছে? একটা, দুইটা, n সংখ্যক। আর দ্বিতীয় ম্যাট্রিক্সে কয়টা রো আছে? একটা, দুইটা, n সংখ্যক। তাহলে দুটা ম্যাট্রিক্স গুণ সম্ভব। তাহলে যদি গুণ করি C1 x1 প্লাস C2 x2 প্লাস আপ টু Cn xn, এটা পাচ্ছেন তো? ওকে। এবার সাবজেক্ট টু দা কন্ডিশনস, এটাকে এইভাবে লেখা যায় কিনা দেখেন তো, A11 A12 up to A1n, A21 A22 up to A2n, up to AM1 AM2 up to AMN, x1 x2 up to xn। এখানে গ্রেটার দেন ইকুয়াল হতে পারে, ইকুয়াল হতে পারে, লেস দেন ইকুয়াল হতে পারে b1 b2 আপ টু bm। লেখা যায়? আপনি গুণ করুন, এটা দিয়ে এটা গুণ করুন, এটা পাবেন গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল, লেস দেন ইকুয়াল b1। আবার এটা দিয়া এই কলামটাকে করুন, তাহলে দ্বিতীয়টা পাবেন। লাস্টের এটা দিয়া এটাকে করুন, তাহলে কোনটা পাবেন? এটাইতে পাবেন, এটা পাবেন। এখন এখানে x1 x2 আপ টু xn গ্রেটার দেন ইকুয়াল 0, নিচে লিখলে কি দেখা যাবে? নিচে লিখলে দেখা যাবে না। এবার আমরা একটু ওদিকে চলে যাই, কেমন? এবার একটু এদিকে চলে যাই। তাহলে দ্যাট ইজ জেড ম্যাক্স অথবা মিন ইকুয়াল টু, এটাকে আমরা CTX লিখতে পারি, C ট্রান্সপোজ X। আর সাবজেক্ট টু দা কন্ডিশন, এটা সংক্ষেপে এইভাবে লেখা হয়। এটাকে যদি আমরা একটা ম্যাট্রিক্স A ধরি, আর এটাকেই তো আমরা x ধরছিলাম, মনে আছে? x, এটা গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল, লেস দেন ইকুয়াল, আর এটাকে আমরা b ধরলাম। আর এই যে আমাদের যে ভেরিয়েবলস গুলা x, দে আর অল গ্রেটার দেন ইকুয়াল 0। একটু পরিচয় করিয়ে দিই। হয় বড় হাতের x সমান হচ্ছে x1 x2 আপ টু xn, বড় হাতের b সমান হচ্ছে b1 b2 আপ টু bm, c সমান হচ্ছে, এটা তো c ট্রান্সপোজ, এটা c ট্রান্সপোজ না? ওই যে দেখেন, তাহলে সিটা কি হবে? কলাম ম্যাট্রিক্স হবে। তাহলে এখানে হবে C1 C2 আপ টু Cn, এন্ড আমাদের A ম্যাট্রিক্স হচ্ছে A11 A12 up to A1n, A21 A22 up to A2n, proceeding in this way, AM1 AM2 up to AMN. This is the matrix representation of a general linear programming problem. This is the matrix representation of general linear programming problem.
তাহলে আমরা কি শিখলাম? লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম কাকে বলে, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম এর কয়টা অংশ থাকে, ওই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটাকে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এই অংশটুকু শিখলাম। এবার এরকম একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করার জন্য ওখানে আমি লিখে দিয়েছি, দেখেন, গ্রাফিক্যাল সলিউশন অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, অর্থাৎ এটাকে সংক্ষেপে গ্রাফিক্যাল মেথড বলা হয়। তার মানে একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করার জন্য আমরা গ্রাফিক্যাল মেথড ইউজ করতে পারবো। দ্বিতীয় নম্বর দেখুন সিমপ্লেক্স মেথড ইউজ করতে পারবো। তৃতীয় নম্বর দেখুন বিগ এম মেথড ইউজ করতে পারবো। আমরা টু ফেস মেথড ইউজ করতে পারবো। ডুয়েলিটি একটা শব্দ দেখতে পাচ্ছেন, ওখানে অনেক কাজ, ওখানে একটা ডুয়েল সিমপ্লেক্স মেথড আছে, আমরা ডুয়েল সিমপ্লেক্স মেথড ইউজ করতে পারবো। তাহলে 5টা মেথডের কথা বললাম আপনাদেরকে। একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করার জন্য আপনাদেরকে 5টা মেথড শেখাবো। কয়টা মেথড শেখাবো? 5টা। তার মধ্যে আজকে শেখাবো গ্রাফিক্যাল মেথড, তথা একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করার জন্য যে গ্রাফিক্যাল মেথড, গ্রাফিক্যালি কিভাবে সলভ করা যায় আমরা তা শিখব। বুঝতে পারছেন? আচ্ছা, তুলবেন। কেমন আছেন? ওয়ালাইকুম ইসলাম। আলহামদুলিল্লাহ। তোলা শেষ? একটা অঙ্ক ধরবো আমরা, ওই একটা অঙ্কতেই সব গ্রামার শিখাবো। দেখা যায়? দেখা যায়। Solve the following linear programming problem by using বা গ্রাফিক্যালিও বলতে পারবেন, গ্রাফিক্যালি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা হচ্ছে z min equal to minus x1 plus 2x2 subject to the conditions minus x1 plus 3x2 is less than equal 10, x1 plus x2 is less than equal 6, x1 minus x2 is less than equal to x1 x2 greater than equal 0. এটা একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। শুনেন, সকল লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করার জন্য আপনি গ্রাফিক্যাল মেথড ইউজ করতে পারবেন না। গ্রাফিক্যাল মেথড আপনি তখনই ইউজ করতে পারবেন যদি কোনো একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের অবজেক্টিভ ফাংশনে কোনো একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে ডিসিশন ভেরিয়েবলস দুটা থাকে। যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে ডিসিশন ভেরিয়েবল দুটো থাকবে আমরা তাকে গ্রাফিক্যালি সলভ করতে পারবো। প্রশ্ন করতে পারেন কেন? আমরা যখন গ্রাফ পেপারে অক্ষর ড্র করি, ওখানে কয়টা অক্ষর ড্র করি?
দুইটা, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স এবং ওয়াই কে যদি আমরা দুইটা ভেরিয়েবলস ধরি, তাহলে যদি দুইটা ভেরিয়েবলস কোন একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে থাকে, সেক্ষেত্রে আমরা গ্রাফিক্যাল মেথড ইউজ করব। বুঝতে পারছেন? আর যদি কোন একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে দুইয়ের অধিক ডিসিশন ভেরিয়েবল যদি থাকে, সেক্ষেত্রে আপনি গ্রাফিক্যাল মেথড ইউজ করতে পারবেন না। কেমন? এখন প্রশ্ন হচ্ছে, যদি কোন একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ডিসিশন ভেরিয়েবলস দুইয়ের অধিকটা থাকে, তাহলে আমরা কি কি মেথড ইউজ করব? ওখানে 5টা মেথডের কথা বলছিলাম। ওখানে গ্রাফিক্যাল মেথড ছাড়া বাকি 4টা মেথড আপনি ইউজ করতে পারবেন। সিমপ্লেক্স মেথড, বিগ এম মেথড, টু ফেস মেথড এবং ডুয়েল সিমপ্লেক্স মেথড আপনি ইউজ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, আপনি যে বললেন টু ডিসিশনস ভেরিয়েবল বিশিষ্ট লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটাকে গ্রাফিক্যালি সলভ করা যাবে, এক্ষেত্রে কি আমি অন্য মেথডগুলা কি ইউজ করতে পারবো? হ্যাঁ, পারবেন। বুঝতে পারছেন? আপনি এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা সলভ করার জন্য যেহেতু ডিসিশন ভেরিয়েবলস দুটা, আপনি তো গ্রাফিক্যালি সলভ করবেনই, কিন্তু বাকি যে 4টা মেথড আছে, সিমপ্লেক্স মেথড, বিগ এম মেথড, টু ফেস মেথড এবং ডুয়েল সিমপ্লেক্স মেথড আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু দুই ডিসিশন ভেরিয়েবলস যুক্ত লিনিয়ার প্রোগ্রামিং সলভ করার জন্য আমরা সাধারণত গ্রাফিক্যাল মেথডটা ইউজ করি। দুইয়ের অধিক যদি ডিসিশন ভেরিয়েবলস থাকে কোন একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে, ওখানে আপনি গ্রাফিক্যাল মেথড ইউজ করতে পারবেন না। বুঝতে পারছেন? তাহলে আমরা শুরু করি। সলিউশনটা দেখুন। The given linear programming problem is z mean equal to minus x1 plus 2x2 subject to the conditions minus x1 plus 3x2 is less than equal 10, x1 plus x2 is less than equal 6, x1 minus x2 is less than equal 2, x1 x2 is greater than equal 0. প্রথম কাজ হবে, আমরা যে কন্ডিশনস গুলো দেখতে পাচ্ছি, ওখানে ইনইকুয়ালিটি যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলাকে আমরা ইকুয়াল ধরে নেব, ইকুয়াল। তাহলে পাচ্ছি minus x1 plus 3x2 is equal to 10, এখানে পাচ্ছি x1 plus x2 equal to 6, এখানে পাচ্ছি x1 minus x2 equal to 2। এগুলা ইকুয়াল ধরার দরকার নেই। এবার ভাই এটাকে আমরা এভাবে লিখতে পারি, x1 divided by minus 10 plus x2 divided by 10 divided by 3 equal to 1। এটাকে লিখা যায় x1 divided by 6 plus x2 divided by 6 equal to 1, আর এটাকে লিখা যায় x1 divided by 2 plus x2 divided by minus 2 equal to 1। এটার দিলাম আমরা কত নম্বর? 3 নম্বর। আপনারা জানেন পৃথিবীর মধ্যে যত সরল রেখা আছে, প্রত্যেকটা সরল রেখা কিন্তু একঘাতী। তাহলে নিঃসন্দেহে এরা হচ্ছে এখন সরল রেখা। এগুলা হচ্ছে সমীকরণ, একঘাতী সমীকরণ। আর এটা হচ্ছে একঘাতী ইনইকুয়ালিটি। তাহলে সমীকরণ সে সরল রেখাও প্রকাশ করতে পারে, বক্ররেখাও প্রকাশ করতে পারে। যদি একঘাতী হয় তাহলে সেগুলি হবে সরল রেখা, আর ঘাত একের অধিক হলে বক্ররেখা।
আর যদি ইনইকুয়ালিটি থাকে, এগুলা সরল রেখাও প্রকাশ করবে না, বক্ররেখাও প্রকাশ করবে না, এগুলা এলাকা প্রকাশ করবে। বুঝতে পারছেন? এলাকা, এলাকা, এরিয়া মানে তো ক্ষেত্রফল, রিজিয়ন রিপ্রেজেন্ট করবে। মনে করেন এই যে আমাদের কলেজ রোড যেটা আছে, এটাকে যদি একটা সরল রেখা মনে করেন, ওই সরল রেখার ওই পাশেরটা একটা এলাকা, এই পাশেরটা একটা এলাকা। আপনি মনে করেন এই পাশের এলাকা আপনি দখল করতে চাচ্ছেন, তাহলে আপনার বাউন্ডারি লাগবে না? তাহলে বাউন্ডারি নিশ্চিত করার জন্য ওই যে সরল রেখা দরকার তো, বা বক্ররেখা দরকার, তার মানে আমার ইকুয়েশন দরকার। এই জন্য আপনার এলাকা নির্ধারণের জন্য, এই এলাকা নির্ধারণের জন্য আমার বাউন্ডারি দরকার। এলাকার বাউন্ডারি অঙ্কনের জন্য আমরা ইনইকুয়ালিটিকে ইকুয়ালে কি করলাম, কনভার্ট করলাম, ইকুয়েশন হয়ে গেল। তাহলে সবগুলো সরল রেখার সমীকরণ। কিন্তু প্রত্যেকটা সরল রেখা ইনহোমোজিনিয়াস বা নন হোমোজিনিয়াস, তার মানে কেউ মূল বিন্দু দিয়ে যাবে না, আমরা দিচ্ছি। তাহলে এখন আমরা কাজ শুরু করি। আমরা তাহলে কাজ শুরু করি। এটা হচ্ছে x1 অক্ষ, আর এটি হচ্ছে x2 অক্ষ। আগে তো আমরা x অক্ষ y অক্ষ বলতাম, এখানে তো x y ভেরিয়েবল নাই, আছে কি x1 y1, আর x y থাকলে এখানে x অক্ষ, এখানে y অক্ষ বলতাম। তাহলে অক্ষগুলা যে পয়েন্টে ইন্টারসেক্ট করে আপনারা সবাই জানেন, সেই পয়েন্টের নাম হচ্ছে মূলবিন্দু। এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এখানে ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টের বৈশিষ্ট্য হচ্ছে আমার এক্স এবং ওয়াই তথা x1 এবং x2 এর মানগুলা ধনাত্মক হবে। এখানে কিন্তু রেস্ট্রিকশনে তাই বলছে, তার মানে x1 x2 গ্রেটার দেন ইকুয়াল 0 মানে আমার সলিউশনটা কোথায় থাকতে হবে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে হবে। এবার প্রশ্ন করতে পারেন কেন এরকম রেস্ট্রিকশন দিয়ে দেয় x1 x2 গ্রেটার দেন ইকুয়াল 0? ফর্মুলেশন এগুলোর ব্যাখ্যা দেবো, এরপর একটু ব্যাখ্যা দিচ্ছি। মনে করেন আমি নাফিজাকে বললাম, নাফিজা আমি তোমাকে 5,000 টাকা দিচ্ছি, তুমি 10 কেজি গরুর মাংস নিয়ে আসো। এই যে 10 কেজি, এটা ধনাত্মক নাকি ঋণাত্মক? ধনাত্মক। এগুলো হচ্ছে আমাদের x1 x2, এগুলো হচ্ছে ইউনিট সংখ্যা। 5টা কলম, নেগেটিভ হয় না তো। নাফিজা গেল দোকানে, বলে যে স্যার ইয়া নেই, গোস্তের দোকান বন্ধ, তো গোস্ত কিনলো না, তার মানে ইকুয়াল টু 0, আর কিনলে গ্রেটার দেন 0। কিন্তু সে তো আর এই সংখ্যাগুলা, কেজির সংখ্যা মানে ইউনিট, কলম এর সংখ্যা, এগুলো কখনো নেগেটিভ হবে না। এই কারণেই এখানে x1 x2 গ্রেটার দেন ইকুয়াল 0। প্লিজ কথা নয়। এবার আপনারা ভিতরে বসেন, কথা বলবেন না, ভিতরে বসেন। আমরা এখন এই 3টা সরল রেখা ড্র করব। বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগবে, চ্যাপ্টার শেষ করে দিচ্ছি। কিন্তু কথা বলা যাবে না। আপনি একা বসলে তোরা বসতে পারবে না, মেয়ে মেয়ে একসাথে বসেন, কথা বলে না। আপনারাও শিখেন, এখানে অনেক গ্রামার, এখানে অনেক গ্রামার শিখাবো এখন, যেগুলা আপনারা 9-10-এ ভুল শিখছেন। এই জন্য খুব মনোযোগ দিন। বলেছিলাম বসে যান, কোন একটা জায়গায় বসে যান, কথা বলবেন না। থাক থাক, ওখানে থাক, ওখানে থাক, ঠিক আছে? তাহলে কথা বলিয়েন না। তাহলে আমরা এই সরল রেখাগুলো এখন ড্র করব। x divided by a plus y divided by b equal to 1, এটাকে বলা হয় ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ইন ইন্টারসেপ্ট ফর্ম, মানে খণ্ডিত আকারের সরল রেখার সমীকরণ। এটার বৈশিষ্ট্য কি? x অক্ষ থেকে a একক ধনাত্মক অংশ, y অক্ষ থেকে b একক ধনাত্মক অংশ খণ্ডন করবে সরল রেখাটি।
তাহলে সেই সুবাদে 1 নাম্বার সমীকরণটার বৈশিষ্ট্য কি? এটা এমন একটা সরল রেখা, যে সরল রেখাটা x1 থেকে 10 একক ঋণাত্মক অংশ, অনেকে বলে যে -10 একক, আর একক কি কখনো নেগেটিভ হয়? এই জন্য বলার সময় বলতে হবে x1 অক্ষ থেকে 10 একক ঋণাত্মক অংশ, x2 অক্ষ থেকে 10/3 অংশ ধনাত্মক অংশ খণ্ডন করবে। তাহলে দেখা যাক x1 অক্ষ থেকে 10 একক ঋণাত্মক অংশ, এটাকে একটু আমরা এদিকে বাড়িয়ে দিই। 1 একক, 2 একক, 3 একক, 4 একক। এখানে তো গ্রাফ পেপার নাই, আপনাদের তো গ্রাফেই তো অঙ্কন করবেন। তো গ্রাফে যদি আপনি অঙ্কন করেন তাহলে এইভাবে মানে আপনাকে কষ্ট করে ইয়াগুলা করতে হবে না। তাহলে 4, 5, 6, 7, 8, 9, 10। আর x2 অক্ষ থেকে 10/3 মানে হচ্ছে 3.3 সামথিং। তাহলে 1 একক, 2 একক, 3 একক এখানে হবে। তাহলে এখন আমরা যুক্ত করে দিই, এটা আমরা একটু যুক্ত করে দিই, আপনারা স্কেল ইউজ করবেন। আমরা যুক্ত করে দিলাম। এটা হচ্ছে আমাদের সেই 1 নাম্বার সরল রেখা। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সরল রেখা। আমার এই অংশ দরকার নেই, এই অংশ আমার দরকার নেই, কিন্তু ওই অংশটা একুরেটলি চিত্র অঙ্কন করার জন্য এগুলো তো আমার দরকার আছে। আবার 2 নাম্বার হচ্ছে এটা এমন একটা সরল রেখা, যে সরল রেখাটা x1 অক্ষ থেকে 6 একক ধনাত্মক অংশ, x2 অক্ষ থেকে 6 একক ধনাত্মক অংশ খণ্ডন করবে। তাহলে 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, 6 একক। 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, 6 একক। তাহলে এটা হচ্ছে আমাদের সেই সরল রেখাটি, এটা হচ্ছে আমাদের সেই সরল রেখাটি। কেমন? এটা হচ্ছে আমাদের সেই সরল রেখাটি। এটার দিলাম আমরা 2 নাম্বার। আপনারা কথা বলিয়েন না, কথা বলিয়েন না। 3 নাম্বার সরল রেখা এমন একটা সরল রেখা যেটা x1 অক্ষ থেকে 2 একক ধনাত্মক অংশ, x2 অক্ষ থেকে 2 একক ঋণাত্মক অংশ খণ্ডন করবে। তাহলে x1 অক্ষ থেকে 2 একক আর x2 অক্ষ থেকে 2 একক ঋণাত্মক অংশ খণ্ডন করবে। তাহলে এই হচ্ছে আমাদের সরল রেখাটি। আমরা সরল রেখাটি ড্র করলাম, এটা দিলাম কত নাম্বার? 3 নাম্বার। খেয়াল করুন এবার, এখানে এই 3টা সরল রেখা অঙ্কন করার কারণে ফার্স্ট কোয়াড্রেন্টে x1 x2 > 0 মানে হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের কথা বলেছে। ফার্স্ট কোয়াড্রেন্টে কয়টা এলাকা পাচ্ছি দেখেন, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা এলাকা পাচ্ছি। ঠিক আছে? এই 3টা সরল রেখা ড্র করার কারণে ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা এলাকা পাচ্ছি কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা এলাকা পাচ্ছি। কেমন দেখা যাচ্ছে? 7টা এলাকা পাচ্ছি। এই তোমরা গুনগুন আওয়াজ করি না প্লিজ, এগুলা আমার কানে লাগে, এগুলা করিয়েন না। তাহলে 7টা এলাকার মধ্যে 7টা এলাকায় কিন্তু গ্রহণযোগ্য না, এখানে যে কোনো একটা এলাকা গ্রহণযোগ্য। আমার কথা বুঝে আসছে? এই এলাকাও হতে পারে, আমরা এখনো জানি না। এই এলাকাও হতে পারে, 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 এই এলাকাও হতে পারে। তাহলে আমরা 7টা এলাকা আমরা পেয়ে গেলাম। এই 7টা এলাকা আমরা কোন এলাকাতে বসবাস করব কিংবা কোন এলাকাটা আমরা চিনে নিয়েছি, ওই এলাকাটা এখন আমরা নির্ধারণ করব। এখন এলাকার সীমানাগুলা দিয়ে দিলাম, এলাকা কোনটা সেটা আমরা আইডেন্টিফাই করতে হবে। পরে এবার দেখুন 1 নাম্বার সরল রেখার, এই যে 1 নাম্বার সরল রেখার করসপন্ডিং ইনইকুয়ালিটিতে আসেন। এটা না লেস দেন ইকুয়াল না? আমাদের টিচারদের মধ্যে একটা প্রচলন আছে, যদি লেস দেন ইকুয়াল হয় ওই সরল রেখাটার ডাইরেকশনটা মূল বিন্দু মুখী হবে, মূল বিন্দু মুখী।
এটা টিচারদের মানে আমাদের ম্যাথের টিচারদের 99% টিচাররা কিন্তু এই ভুলটা করে। বুঝতে পারছেন? দেখবেন আপনাদেরকে যিনি পড়াচ্ছেন উনিও কিন্তু ওই গ্রামার দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। আবার বলছি, ম্যাথের টিচারদের মধ্যে একটা এখন রেওয়াজ হয়ে গেছে, লেস দেন ইকুয়াল যদি হয় ওই সরল রেখার ডাইরেকশনগুলি মূল বিন্দুমুখী হবে। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল একটা ইনফরমেশন, ভুল একটা ইনফরমেশন, ভুল একটা ইনফরমেশন। যেমন মনে করেন x1 মাইনাস x2 ইকুয়াল টু 0, এটা মূল বিন্দুগামী সরল রেখা না? সমমাত্রিক একঘাতী মূল বিন্দুগামী সরল রেখা। এখন এটা যদি আমাদের x1 অক্ষ হয়, এটা যদি x2 অক্ষ হয়, এটা যদি আমাদের অরিজিন হয়, তাহলে এই সরল রেখাটা ঠিক এভাবে যাবে না? এখন আমি ডাইরেকশন হয় এভাবে দিতে পারবো, না হয় এইভাবে দিতে পারবো, তা আমি তখন আর মূল বিন্দুর দিকে ডাইরেকশনটা কেমনে দেবো? এই জন্য বলছি ওই ইনফরমেশন গুলা আপনারা ফলো করবেন না। এখন আমি নিয়ম শিখাচ্ছি যেটা একদম একুরেট নিয়ম, আপনারা চলে আসেন, যেটা একুরেট নিয়ম এখন সেটা শিখাচ্ছি। ওই আপনারাও শিখেন, এরকম কিছু অঙ্ক আছে 9, 10 হায়ার ম্যাথে। আপনারা যারা টিউশনি করেন আপনারা বসে যান, কোথাও একটা জায়গায় বসে যান, ছুটি দিলে তারপরে সুন্দর করে সেটিং হয়ে যায় বসি। আচ্ছা, এবার 1 নাম্বার সরল রেখার উপরে হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে না? হাজার হাজার কোটি কোটি বিন্দু, ওই বিন্দুগুলোর সংযোগ করলে না এক একটা সরল রেখা পাবেন। তো 1 নাম্বার সরল রেখার উপরে যে হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে, আপনি ওই বিন্দুগুলো একটাও ধরবেন না। অর্থাৎ ওই সরল রেখার উপর থেকে আপনি কোনো বিন্দু না ধরে তার বাম পাশে অথবা ডান পাশের যে কোনো একটা বিন্দু ধরবেন। আমি সহজ বিন্দুটা ধরলাম, মূল বিন্দু। তাহলে এই মূল বিন্দুটা 1 নাম্বার সরল রেখার করসপন্ডিং যে ইনইকুয়ালিটি, ওখানে বসান 0 + 3 × 0 > 10। তার মানে 0 > 10। এটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। ইকুয়ালটা বাদ দেন না, 0 > 10, এটা সত্য না? আবার আপনাদেরকে বারবার মানা করার কারণে আমার ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদেরকে এত মানা করতে হয় কেন? আর পড়াশোনাগুলো বাসাতে করে আসতে পারেন না? এটা সত্য না মিথ্যা? তাহলে ওই সরল রেখার যে পাশ থেকে বিন্দুটা নেয়ার পরে আমার ওই সরল রেখার করসপন্ডিং ইনইকুয়ালিটি সত্য হলো, ওই সরল রেখার ডাইরেকশন ওই বিন্দুর দিকেই হবে। তাহলে মূল বিন্দুর দিকেই হবে। আমি কি বুঝতে পারছি? এখন প্রশ্ন করতে পারেন যে স্যার এই পাশ থেকে না নিয়ে এই পাশ থেকে নেন। হ্যাঁ নেন। তাহলে এটা মনে করেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা নিলাম। এই বিন্দুটা হচ্ছে আমাদের 08। তাহলে এই বিন্দুটা ধরে, এই বিন্দুটা 1 নাম্বার সরল রেখার করসপন্ডিং ইনইকুয়ালিটিতে বসান। তাহলে কত পাচ্ছেন? 0 + 3 × 8 <= 10। তার মানে 3 × 24 <= 10। এটা সত্য না মিথ্যা? তাহলে যে পাশ থেকে বিন্দু নিয়ে ওই সরল রেখার করসপন্ডিং ইনইকুয়ালিটি মিথ্যা হলো, তাহলে সরল রেখার ডাইরেকশন ওই বিন্দুর দিকে না হইয়া তার বিপরীত দিকে হবে। আমি কি বুঝাতে পারছি? এটা হচ্ছে একুরেট নিয়ম। তাহলে সবগুলা বিন্দুর জন্য টেস্ট করার দরকার নাই, একটা বিন্দু নিয়ে টেস্ট করবেন। এবার আমরা 2 নাম্বারের করসপন্ডিং ইনইকুয়ালিটির ডাইরেকশনটা একটু আমরা বের করতে চাই। তাহলে 2 নাম্বার সরল রেখার উপর থেকে আমরা কোনো বিন্দু ধরবো না, ওই পাশ থেকে না হয় এই পাশ থেকে যে কোনো একটা বিন্দু ধরবো। আমি সহজ বিন্দুটা ধরে নিচ্ছি, মূল বিন্দু। তাহলে মূল বিন্দুটা 2 নাম্বার করসপন্ডিং ইনইকুয়ালিটিতে বসান। সত্য না মিথ্যা? সত্য। তাহলে যে পাশ থেকে বিন্দু নিলাম ওই সরল রেখার ডাইরেকশন ওই বিন্দুর দিকেই হবে। সিমিলারলি আমরা 3 নাম্বার সরল রেখার ডাইরেকশনটা নিশ্চিত করার জন্য 3 নাম্বার সরল রেখার উপর থেকে আমরা কোনো বিন্দু ধরবো না, তার এই পাশে অথবা এই পাশে যে কোনো একটা বিন্দু ধরবো। কেমন একটু বাঁক হয়েছে না? দেখুন ঠিক আছে।
এক পাশ থেকে বোঝা যায় না তো সহজে। তাহলে 3 নম্বর সরল রেখার উপর থেকে আমরা কোনো বিন্দু না ধরে তার বাম পাশে অথবা ডান পাশের যে কোনো একটা বিন্দু ধরবো। আমরা বাম পাশের সহজ বিন্দু মূল বিন্দুটা ধরলাম। তাহলে মূল বিন্দুটা 3 নম্বর সরল রেখার করসপন্ডিং ইনইকুয়ালিটিতে বসান। সত্য না মিথ্যা? সত্য। তাহলে 3 নম্বর সরল রেখার ডাইরেকশন ওই বিন্দুর দিকেই হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনি যে জায়গাটা কিনছেন ওই জায়গাটার শর্ত, তার মানে তিনোটা শর্ত, এই শর্ত তো ফুলফিল হয়ে গেল। তার মানে এই শর্ত ফুলফিল হয়ে গেল না? ফার্স্ট কোয়াড্রেন্টে রেজাল্ট নেওয়া মানে হচ্ছে এই শর্ত ফুলফিল হয়ে গেলে এটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই। তাহলে আমার যে এলাকার বিন্দুগুলি 3টা কন্ডিশনকে স্যাটিসফাই করবে ওই এলাকার বিন্দুর মধ্যেই কিন্তু আমাদের সলিউশন এক্সিস্ট। তাহলে এখানে এলাকা নাম্বার 1 কথার কথা, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। প্রথমে 1 নম্বর এলাকায়, 1 নম্বর না, প্রথমে আমরা 7 নম্বর এলাকায় আসি। দেখো 7 নম্বর এলাকার মধ্যে এখানে হাজার হাজার কোটি কোটি বিন্দু পাবেন। বুঝতে পারছেন? ওই বিন্দুগুলা 3 নম্বরের অনুকূলে না প্রতিকূলে? এই বিন্দুগুলা 3 নম্বরের এই পাশে হলে প্রতিকূল, বিপরীত দিকে এই পাশের বিন্দু হলে অনুকূল, বিপরীত দিকে হলে প্রতিকূল। তার মানে আমার এই 7 নম্বর এলাকার মধ্যে হাজার হাজার যে বিন্দুগুলি আছে ওই বিন্দুগুলি 3 নম্বর সরল রেখার ডাইরেকশনের বিপরীত দিকে অবস্থান করছে। তার মানে বিন্দুগুলা 3 নম্বরকে স্যাটিসফাই করে না, 1 নম্বরকেও স্যাটিসফাই করে না। তা আমি বলছিলাম যেসব বিন্দুগুলা 3টা শর্তকে ফুলফিল করবে, তাহলে 2টা শর্তকে ফুলফিল করে না, তাহলে 7 নম্বর এলাকার বিন্দুগুলি গ্রহণযোগ্য না। এবার 6 নম্বরে আসেন। 6 নম্বরের বিন্দুগুলা 3 নম্বরের অনুকূলে অবস্থান করছে, বাট 1 নম্বরের প্রতিকূলে 2 নম্বরের প্রতিকূলে অবস্থান করছে। অর্থাৎ একটা ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করে, 2টা ইনইকুয়ালিটিকে কি করে না? স্যাটিসফাই করে না। তাহলে 6 নম্বর এলাকাটাও গ্রহণযোগ্য না। 5 নম্বরে আসুন। এখানে হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে, ওই বিন্দুগুলা 2 নম্বরের অনুকূলে অবস্থান করছে, 3 নম্বরের অনুকূলে অবস্থান করছে, বাট 1 নম্বরের বিপরীত দিকে অবস্থান করছে। তাহলে একটাকে স্যাটিসফাই করে না, 1 নম্বরকে। তাহলে 5 নম্বর এলাকাটাও গ্রহণযোগ্য না। এবার 4 নম্বরে আসি। 4 নম্বরে এখানে হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে, ওই বিন্দুগুলা 3 নম্বরের অনুকূল অবস্থান করছে, 1 নম্বরের অনুকূল অবস্থান করছে, 2টাকে স্যাটিসফাই করছে, বাট 2 নম্বরের প্রতিকূল অবস্থান করছে, 2 নম্বর ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করে না। তাহলে 4 নম্বরটাও গ্রহণযোগ্য না। এবার 3 নম্বরে আসেন। এখানে হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে, ওই বিন্দুগুলা 1 নম্বরের অনুকূল অবস্থান করছে, বাট 2 এবং 3 এর বিপরীত দিকে অবস্থান করছে, মানে প্রতিকূল অবস্থান করছে। একটাকে স্যাটিসফাই করে, 2 এবং 3কে স্যাটিসফাই করে না। তাহলে 3 নম্বরের এলাকাও গ্রহণযোগ্য না। আবার 2 নম্বরে আসুন। 2 নম্বরের এই এলাকার মধ্যে হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে, ওই বিন্দুগুলা দেখুন 1 নম্বরের প্রতিকূল অনুকূল অবস্থান করে, 2 নম্বরের অনুকূল অবস্থান করে, বাট 3য় নম্বরের প্রতিকূল অবস্থান করে। তাহলে 3য় নম্বরকে স্যাটিসফাই করে না, তাহলে এই এলাকাটাও গ্রহণযোগ্য না। এবার 1 নম্বর এলাকাতে আসেন। 1 নম্বর এলাকার মধ্যে হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে, ওই বিন্দুগুলা 1 নম্বরের অনুকূল অবস্থান করে, 2 নম্বরের অনুকূল অবস্থান করে, 3 নম্বরের অনুকূল অবস্থান করে, আর x1 x2 গ্রেটার দেন ইকুয়াল 0। তার মানে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে এই এলাকাটাই হচ্ছে আমাদের গ্রহণযোগ্য। আমি কি বুঝাতে পারছি? এবার এই এলাকাটাকে বলা হয়, এই রিজিয়নটাকে বলা হয় ফিজিবল রিজিয়ন। কি বলবো আমরা? ফিজিবল রিজিয়ন। এই এলাকার 5টা শীর্ষবিন্দু আছে, 1টা 2টা 3টা
চারটা, পাঁচটা, এদেরকে বলা হয় ভার্টেক্স। আমরা ভার্টেক্সের নাম দেব। এটা তো উ আছে, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। এখানে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 20। এ বিন্দুর স্থানাঙ্ক 20 না? ডি বিন্দুর স্থানাঙ্ক দেখুন তো 1 2 3 0 3। মূল বিন্দুর স্থানাঙ্ক আপনারা জানেন, বাট বি এবং সি এর স্থানাঙ্ক আমরা এখনো জানি না। ও, এটা 3.3 ছিল না, তার মানে 10.3 ছিল। থ্যাংক ইউ, এটা আমি খেয়াল করিনি। তাহলে বি এবং সি এই দুটা ভার্টেক্স এর কোঅর্ডিনেটস গুলা তো আমরা জানি না। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে বের করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বি বিন্দুটা 3 নম্বর এবং 2 নম্বরের ছেদ বিন্দু। তাহলে 2 নম্বর এবং 3 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর সমাধান করব। আমরা সমাধান করি, দুটা যোগ করুন। তাহলে 2x1 = 8, সুতরাং x1 = 4। x1টা যদি আপনি এখানে বসাই দেন, x2 সমান কত বলেন 2। তার মানে বি বিন্দুর স্থানাঙ্ক আমাদের 4 2। দেখেন 1 একক 2 3 4 দেখতে পাচ্ছেন, আর 1 2 ইজি। আবার সি বিন্দুর স্থানাঙ্ক ভাই জানি না, সি বিন্দুর স্থানাঙ্কটা আমরা এখন বের করব। আমরা দেখতে পাচ্ছি সি বিন্দুটা 1 নম্বর এবং 2 নম্বরের ছেদ বিন্দু। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর আমরা কি করব? সমাধান করব। এই দুইটা যদি আপনি যোগ করুন, তাহলে 4x2 = 16। সুতরাং x2 = 8। x2 এর এই মানটা আপনি x2 এর এই মানটা আপনি এখানে বসাই দেন, x1 সমান কত পাবেন? 2। তার মানে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক 2 4 আমরা পেয়ে গেলাম, তাই না? এবার আমরা অ্যানালাইজ করব। অ্যানালাইজ না, অ্যানালাইজ, পর্যবেক্ষণ করব, নট বিশ্লেষণ। তাহলে আমরা এখন অ্যানালাইজ করি। পয়েন্টস z mean equal to -x1 plus 2x2। আমাদের পয়েন্ট কয়টা? নিচে লিখলে দেখা যাচ্ছে? যাবে? এরপর দেখা যাবে না, দেখা যেতে হবে তো। দেখা না গেলে কেমন হবে? আর ছোট করি। points z mean equal to -x1 plus 2x2। এখন দেখা যায়? ওকে, আমরা চারটা বিন্দু পাচ্ছি। চারটা বিন্দুর 5টা বিন্দু, মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 0। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 2। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 4। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 10 ডিভাইডেড বাই কত? 3। আমরা এই মানগুলো এখানে বসাবো। তাহলে z = 0 পাচ্ছেন, z = -2 পাচ্ছেন, z x1 এর মান 4, x2 এর মান 2, তাহলে 0 পাচ্ছেন। x1 এর মান হচ্ছে 2 আর x2 এর মান হচ্ছে 4। তাহলে এখানে z = কত? 6। আর এখানে z সমান আপনি পাচ্ছেন 20 ডিভাইডেড বাই 3। তার মানে 6 পয়েন্ট কত আসে দেখেন তো একটু। 6.6
6 আচ্ছা যাই হোক। এবার এই যে পাঁচটা জেড এর মানের মধ্যে সবচেয়ে মিনিমাম কোনটা দেখেন তো, এটা না? তাহলে হিয়ার জেড এর মিনিমাম ভ্যালু হচ্ছে -2। এই যে -2টা কার করসপন্ডিং? এই পয়েন্টের করসপন্ডিং। তাহলে এই পয়েন্টে x1 এর মান কত, x2 এর মান, এই হচ্ছে সলিউশন। তাহলে কোন পয়েন্টে? এট দ্য পয়েন্ট A20। তাহলে সো দ্য রিকোয়ার্ড সলিউশন ইজ x1 সমান 2, x2 সমান কত, 0। এই হচ্ছে আমাদের সলিউশন। করুন, অঙ্ক শেষ। তোলা শেষ, তোলা শেষ, ওকে। এবার হচ্ছে জেড ম্যাক্সিমাইজ। আমি একই অঙ্ক এখানে নতুন করে কিছু করব না, জাস্ট এই শব্দটা চেঞ্জ করব, আর এখানে জেড ম্যাক্সিমাইজ। তাহলে জেড এর পাঁচটা মানের মধ্যে আমাদের সবচেয়ে বড় মান কোনটা? এটা। তাহলে হেয়ার জেড ম্যাক্স সমান হচ্ছে 6.66। কোন পয়েন্টে? ডি পয়েন্টে আমাদের 0/10/3। অতএব আমার সলিউশন হচ্ছে x1 = 0, x2 সমান 10/3। এটা আরেকটা অঙ্ক ধরে নেন। না, শেষ হয়ে যাচ্ছে, 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তোলা শেষ, এরকম করো না। ঠিক আছে, তাহলে 2 স্টাইলের অঙ্ক গেল আমার। ওখানে নোটের মধ্যে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 এভাবে লেখা আছে। তাহলে 2টা গ্রুপের অঙ্ক গেল এখন। এবার আমি এটাকে গ্রেটার লেস দেন ইকুয়াল না দিয়া গ্রেটার দেন ইকুয়াল দিলাম। এটা গ্রেটার দেন ইকুয়াল দিলাম। তাহলে এই এলাকাটা তো আর হবে না। 2 এবং 3 এর ডাইরেকশন সেম থাকবে, এখানে তো আমি চেঞ্জ করি নাই। 1 নম্বরের ডাইরেকশনটা চেঞ্জ হবে। তাহলে দেখুন, আমরা 1 নম্বর সরল রেখার উপরস্থ কোনো বিন্দু না ধরে তার বাম পাশে অথবা ডান পাশের যে কোনো একটা বিন্দু ধরবো। আমরা ডান পাশের সহজ বিন্দুটা ধরবো। এই বিন্দুটা 1 নম্বরের করসপন্ডিং ইনইকুয়ালিটিতে বসান। এটা সত্য না মিথ্যা? মিথ্যা তো? এটা সত্য নাকি মিথ্যা? মিথ্যা। তাহলে যে পাশ থেকে বিন্দু নিলাম ডাইরেকশনটা তার দিকে না হয়ে তার বিপরীত দিকে হবে। কথা বলিয়েন না। একটা অঙ্ক দিয়ে এক ক্লাসে এক চ্যাপ্টার শেষ। এই অধ্যায়ে আপনারা এই অধ্যায় থেকে মিনিমাম 10 মার্কসের পাবেন। তাহলে এবার আমাদের এলাকা কয়টা? আগের মতো 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7। দেখুন, 7 নাম্বার এলাকার বিন্দুগুলি 1 নাম্বারকে স্যাটিসফাই করে, মানে 1 নাম্বারের অনুকূলে, বা 3য় নাম্বারের প্রতিকূলে, 2য় নাম্বারের প্রতিকূলে। তাহলে 7 নাম্বার এলাকাটা গ্রহণযোগ্য না। 6 নাম্বারের মধ্যে আসেন। 6 নাম্বার এলাকার মধ্যে যে সকল বিন্দু আছে ওই সকল বিন্দু 3 নাম্বারের অনুকূলে, 1 নাম্বারের অনুকূলে, 2 নাম্বারের প্রতিকূলে। তাহলে 3টাকেই স্যাটিসফাই করে না। আবার 5 নাম্বারে আসেন। এই এলাকার বিন্দুগুলি 1 নাম্বারকেও স্যাটিসফাই করে না, 2 নাম্বারকেও স্যাটিসফাই করে না, 3 নাম্বারকেও স্যাটিসফাই করে না। অর্থাৎ 1 নাম্বারের ডাইরেকশনের বিপরীতে অবস্থান করছে, 2 নাম্বারের ডাইরেকশনের বিপরীতে অবস্থান করছে, 3 নাম্বারের ডাইরেকশনের বিপরীতে অবস্থান করছে। অর্থাৎ 3টাকে স্যাটিসফাই করে না। এখানে আসুন, এই এলাকার বিন্দুগুলা জাস্ট 3 নাম্বারের প্রতিকূল অনুকূল অবস্থান করছে,
এক এবং দুই এর প্রতিকূল অবস্থান করছে, তার মানে এক এবং দুইকে স্যাটিসফাই করে না। এবার 3 নম্বর আসুন, এই এলাকায় সকল বিন্দু 2 নম্বরের অনুকূল অবস্থান করছে, 1 নম্বরের অনুকূল অবস্থান করছে, 3 নম্বরের অনুকূল অবস্থান করছে, তাহলে এই এলাকাটা গ্রহণযোগ্য। বুঝতে পারছেন? তাহলে এই এলাকার বিন্দুগুলি 3 নম্বরের অনুকূলে, 2 নম্বরের অনুকূলে, বাট 1 নম্বরের প্রতিকূলে, এটাও হবে না। এবার 2 নম্বরের বিন্দুগুলি 2 নম্বরের অনুকূল অবস্থান করছে, বাট 1 এবং 3 এর প্রতিকূল অবস্থান করছে, তাহলে তিনটাকে স্যাটিসফাই করে না। তাহলে এখন আমাদের এটা হচ্ছে আমাদের ফিজিবল রিজিয়ন, এটা হচ্ছে আমাদের ফিজিবল রিজিয়ন। এটার নাম না দিয়ে দিলাম আমরা, তাহলে আমাদের ফিজিবল রিজিয়ন, তাই না? ফিজিবল রিজিয়ন, এই রিজিয়নটার মধ্যে ভার্টেক্স কয়টা? 3টা। ডি সি, এটারে আমরা দিলাম ই, তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক 0, 1 2 3 4 5 6। এখন আমরা আগের মতো কি করি? আগের মতো আমরা অ্যানালাইসিস করি। আগের মতো আমরা কথা বলি না, কথা বললে তো আমি পড়াইতে পারবো না। পারবো? কথা বললে তো পড়াইতে পারবো না। এই জন্য এগুলা যে একদম কমন পড়বে এমন না, বইয়েরটা পড়বে এমন না। যেমন আমাকে যদি প্রশ্ন করতে বলে, আমি গ্রামার ট্রামার সব ঠিক রেখেই কিন্তু ভিন্ন আরেকটা অঙ্ক দেব, মানে এখানে এগুলো চেঞ্জ করে দেবো, অমুক করবো সমুক করবো, একদম হুবহু দেব না। এই জন্য টিচাররা হুবহু নাও দিতে পারে, এই জন্য বলছি। তাহলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 4, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 10 ডিভাইডেড বাই 3, আর ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 6। আমরা তাদের করসপন্ডিং জেড এর মানটা বের করব। এর মান এখানে বসালে কত পাবেন বলেন? আমরা 6 পাবো। এটা যদি বসাই 20 ডিভাইডেড বাই 3 তথা 6.666 পাবো। জেড ইকুয়াল টু, এটা এখানে বসালে আমরা 12 পাবো। এটা ম্যাক্সিমাইজ তো, তাহলে জেড এর ম্যাক্সিমাইজ ভ্যালু কত বলুন তো দেখি? 12। এই যে 12, তার করসপন্ডিং পয়েন্ট হচ্ছে ই। কোন পয়েন্টে? ই পয়েন্টে। তাহলে 0 6। এক্ষেত্রে আমাদের সলিউশন x1 সমান 0 আর x2 সমান কত বলেন? 6। তুলে নেন। তোলা শেষ? তোলা শেষ? এবার যদি এখানে মিনিমাইজ হয়, তাহলে এখানে কি হবে? মিনিমাইজ হবে, ওখানে তো ম্যাক্সিমাইজ চেঞ্জ করে নেই। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের জেড এর মিনিমাম ভ্যালু কত? জেড এর মিনিমাম ভ্যালু কত? 6। এটা কোন পয়েন্টে? এটা হচ্ছে আমাদের সি পয়েন্টে। তাহলে সি পয়েন্টে আমাদের এখানে 2 4 স্থানাঙ্ক। এক্ষেত্রে আমাদের সলিউশন x1 সমান 2 আর x2 সমান কত বলেন? 4। তুলে নেন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আজকে 2 গ্রুপের অঙ্ক দেখালাম। আজকে তাহলে চ্যাপ্টারটা শেষ না করি। এখানে 8টা গ্রুপ করছি আমি আমার নোটের মধ্যে, 8টা গ্রুপ। তাহলে বাকি 6 গ্রুপের কাজ আগামীকালকে আরেকটা অঙ্ক ধরে ওই অঙ্কের মধ্যে দেখাই দেব। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলেন, কি যেন প্রশ্ন করছিলেন? কেন? এখানে দেখেন তো, আমাদের এই বিন্দুগুলা 1 নাম্বারকেও স্যাটিসফাই করে, 3 নাম্বারকেও স্যাটিসফাই করে। না না না, বইতে কিন্তু আছে।
হাবি জাবি করে লিখছি, এখানে শত শত সূত্র দেখাইতে পারবো আমি।